প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। ফিরহাদের ইস্তফার পরেই তোলপাড়, বোর্ড ভাঙার খাড়ার মধ্যেই রবিবার কাউন্সিলরদের নিয়ে জরুরি বৈঠকে মমতা। এসআইআর দেখে 63 লক্ষ নাম বাদ দিতে পারে প্রশাসন, খাদ্যসাথী প্রকল্প নিয়ে বড় পদক্ষেপ। তৃণমূলে থাকলে আজ আমাকেও জেল খাটতে হতো, শওকতের গ্রেফতারিতে মমতা ফিরহাদকে তীব্র আক্রমণ আরাবুলের। সরকারি বালতি ও চুরি, শ্রীরামপুরে গ্রেফতার 2 তৃণমূল নেতা। রাজ্যের সব সরকারি অফিসে বসবে স্মার্ট মিটার, 3 সপ্তাহের মধ্যে কাজ শেষের নির্দেশ। করতে হবে না কোনো আবেদন, সরাসরি অন্নপূর্ণা ভান্ডারে এভাবে মিলবে 3000 টাকা। মহামিলনের নতুন সভাপতি হলেন হুমায়ুন কবির, 2 সপ্তাহের মধ্যে ক্লাবের দেনা অর্ধেক শোধ করে দেওয়ার আশ্বাস। তৃণমূলের নাটক আর বেশি দিন চলবে না, টিএমসিকে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। এলপিজি সিলিন্ডার আসা বন্ধ হয়ে যাবে, 30 জুনের মধ্যে গ্রাহকদের এই কাজ করতেই হবে। ঋতব্রতর বিরোধী দলনেতা নির্বাচনকে চ্যালেঞ্জ করবে কালীঘাট, কল্যাণ বলছেন আদালতে প্রমাণ হবে। পঞ্চায়েতে দুর্নীতির দিন শেষ, 3 বছরের বেশি এক জায়গায় থাকা কর্মীদের গণবদলি করার নির্দেশ মন্ত্রীর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে আসছি বিস্তারিত খবরে। বন্দুক দেখিয়ে ইট চুরি, এবার অনুব্রতর বিরুদ্ধে এফআইআর শান্তিনিকেতন থানায়। ভোট পরবর্তী হিংসায় এবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেই লিখিত অভিযোগ দায়ের শান্তিনিকেতন থানায়। 2021 সালে নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর বোমা বন্দুক দেখিয়ে ইট ভাটা থেকে প্রায় 30 লক্ষ টাকা ইট লুট করা হয় বলে অভিযোগ। তৎকালীন বীরভূমের তৃণমূল সভাপতি কেষ্টর নির্দেশেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, 100টি ট্রাক্টর সহ লোকজন নিয়ে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের নেতৃত্বে রীতিমতো লুটপাট চলে। এই পরিস্থিতিতে ইট ভাটার মালিক শুভেন্দু বিকাশ মণ্ডলকে সেই সময় নিজের ব্যবসা ছেড়ে প্রাণ ভয়ে পালাতে হয়। পুলিশের দ্বারস্থ হলেও সহযোগিতা মেলেনি, এমনকি তৎকালীন জেলা শাসক ও পুলিশ সুপারকেও লিখিত অভিযোগ করেও মেলেনি সুরাহা। রাজ্যে পালাবদলের পরে মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে অনুব্রত সহ 13 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ইট ভাটা মালিক। 2021 সালে নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর বোমা বন্দুক দেখিয়ে ইট ভাটা থেকে প্রায় 30 লক্ষ টাকা ইট লুট করা হয় বলে অভিযোগ। তৎকালীন বীরভূমের তৃণমূল সভাপতি কেষ্টর নির্দেশে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিযোগকারী শুভেন্দু বিকাশ মণ্ডল, ইট ভাটার মালিক শুভেন্দু বিকাশ মণ্ডল বলেন, বোলপুরে দলীয় কার্যালয় তৈরির সময় ইট চেয়েছিল, দিয়েছিলাম, কিন্তু তাতেও ওদের হয়নি। প্রায় সময় টাকা চাইতো, তোলা দিতে পারেনি বলে ভোট পরবর্তী হিংসার শিকার হই। সেই দিনের ঘটনা মনে পড়লেই ভয়ঙ্কর ঘটনার কথা মনে পড়ে। অনুব্রত মণ্ডলের নির্দেশে উপপ্রধান মামুন ও তার অনুগামীরা হাতে বন্দুক নিয়ে বোমা মারতে মারতে প্রায় 100টি ট্রাক্টর নিয়ে লোকজন এসে 30 লক্ষ টাকার ইট লুট করে নিয়ে যায়। আমি কোনো রকমে প্রাণ ভয়ে পালিয়েছিলাম, না হলে প্রাণে মেরে দিত। আমার ব্যবসা শেষ করে দিয়েছে। এই শোকে আমার ব্যবসার পার্টনার অসুস্থ হয়ে পড়েছে। আমি চাই আমার টাকাগুলো উদ্ধার হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক পুলিশ প্রশাসন। তৃণমূলের জন্য বিজেপির দরজা চিরতরে বন্ধ, অতীতে অনেক ভুগেছি, আর ভুল নয়, সাফ জানালেন দিলীপ। বাংলায় ক্ষমতার পট পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতা ও ভোট ব্যাংকের নোংরা রাজনীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের দাপুটে মন্ত্রী দিলীপ ঘোষ। সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করে দিলীপ ঘোষ বলেন, ওরা শুধু ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে বাংলাদেশিদের এবং রোহিঙ্গাদের বাংলায় অনুপ্রবেশ করার ছাড়পত্র দিয়েছিলেন। ক্ষমতার লোভে দেশের নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলে দেওয়া হয়েছে। এই পাপের কারণেই তৃণমূল কংগ্রেস নামক দলটির অস্তিত্ব এবার পুরোপুরি বিলীন হয়ে যাবে। রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা, গ্রামীণ উন্নয়ন এবং সীমান্ত সুরক্ষার মতো বিষয়গুলিকে সামনে রেখে আজ নতুন সরকারের মন্ত্রীর এই ঝাঁঝালো বয়ান রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। তৃণমূলের বর্তমান অন্দরের কোন্দল এবং দলে ভাঙনের জল্পনা প্রসঙ্গেও মুখ খোলেন দিলীপ ঘোষ। তৃণমূলের 58 জন বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার জন্য স্পিকারের অনুমতি চেয়েছেন। এই জল্পনা প্রসঙ্গে তিনি সাফ জানান, এটি সম্পূর্ণ ওদের অভ্যন্তরীণ বিষয়, এই নিয়ে আমাদের মাথা ঘামানোর দায় নেই। মানুষ আমাদের উপর আস্থা রেখে রাজ্য উন্নয়নের দায়িত্ব দিয়েছেন, আমরা তাতেই মনোনিবেশ করেছি। তবে এটুকু বলতে পারি, এই দলটা আর মাত্র কয়েকটা দিন টিকে থাকবে, আর কতদিন থাকবে তা জানতে কোনো ভালো জ্যোতিষীকে জিজ্ঞাসা করতে পারেন। এর পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের বিজেপিতে যোগদানের সম্ভাবনাকে পুরোপুরি খারিজ করে দিয়ে দিলীপ ঘোষ বলেন, এবার আমরা আমাদের সদর দরজা খুব সাবধানে বন্ধ রেখেছি। তৃণমূলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য বিজেপির দরজা চিরতরে বন্ধ। অতীতে এদের দলে নিয়ে আমরা অনেক ভুগেছি, সেই ভুলের পুনরাবৃত্তি আমরা আর করতে চাই না। বাংলার সবচেয়ে বড় সমস্যা ছিল তৃণমূল, মানুষ তার ব্যবস্থা করে দিয়েছে, বাকিটা আমরা সামলে নেব।
তৃণমূলে থাকলে আজ আমাকেও জেল খাটতে হতো। শওকতের গ্রেফতারিতে মমতা ফিরহাদকে তীব্র আক্রমণ আরাবুলের। দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতিতে শওকত মোল্লা ও আরাবুল ইসলামের অম্লমধুর সম্পর্ক কারোর অজানা নয়। একসময় দুজনকে একই মঞ্চে এনে হাত মিলিয়ে দেওয়ার জন্য স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কেও ময়দানে নামতে হয়েছিল, কিন্তু তাতে যে বরফ গলেনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে শওকত মোল্লা গ্রেফতার হতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন আরাবুল ইসলাম। শুধু আনন্দ প্রকাশ করাই নয়, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং ববি হাকিমের বিরুদ্ধে কোটি কোটি টাকার লেনদেনের মারাত্মক অভিযোগ এনেছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে আইএসএফ নেতা আরাবুল ইসলাম স্পষ্ট জানান, শওকত মোল্লাকে এনআইএ গ্রেফতার করে একদম ঠিক কাজ করেছে। আমি এই ঘটনায় অত্যন্ত খুশি। শওকতের গ্রেফতারিতে শান্ত হচ্ছেন না আরাবুল। ভাঙড় ক্যানিং পূর্বের রাজনীতির অন্দরমহল টেনে তিনি আরো কয়েকজন নেতার নাম নিয়েছেন। আরাবুলের কথায় শুধু শওকত মোল্লাই নয়, ওর সঙ্গে বাহারুল ইসলাম, মহসিন গাজী, খয়রুল ইসলামও রয়েছে। এরা সবাই অপরাধী। এদের সব কীর্তি পুলিশও খুব ভালো করেই জানে। এবারের বিধানসভা নির্বাচনে ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে পরাস্ত হলেও নিজের জনসমর্থন নিয়ে আত্মবিশ্বাসী ভাঙড়ের তাজা নেতা। তিনি বলেন, ভোটে হেরে গেলেও ক্যানিং এর হাজার হাজার মানুষ আজও আমার সঙ্গে আছেন এবং তারা অন্যায় সহ্য করবেন না। ববি হাকিমের বিরুদ্ধে 2 কোটির মারাত্মক অভিযোগ। এরপরেই বর্তমান কলকাতার মেয়র তথা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আর্থিক লেনদেনের এক বিস্ফোরক বোমা ফাটান আরাবুল। তিনি দাবি করেন, শওকত মোল্লার কাছ থেকে 2 কোটি টাকা নিয়ে আরাবুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। ববি হাকিম স্বয়ং শওকতের থেকে ওই 2 কোটি টাকা নিয়েছিলেন। শুধু তাই নয়, ববির লোকেরাও আমার থেকে বিভিন্ন সময়ে টাকা নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার উচিত শিক্ষা হওয়া দরকার ছিল। মায়ের বেটার অহংকার আল্লাহ ভেঙেছেন। প্রাক্তন সিএম এর কপালে আরো দুঃখ আছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে তীব্র আক্রমণ সারিয়ে আরাবুল ইসলাম বলেন, মায়ের বেটার অহংকার আল্লাহ শেষ পর্যন্ত ভেঙেছেন। একসময় প্রভাবশালী সিপিএম আমলেও কেউ আমাকে জেলে ঢোকাতে পারেনি, কিন্তু যিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি এখন প্রাক্তন, তিনি অত্যন্ত অপদার্থ ও নির্লজ্জ। করতে হবে না কোনো আবেদন, সরাসরি অন্নপূর্ণা ভান্ডারে এভাবেই মিলবে 3000 টাকা। বিজেপি সরকার জানিয়েছে, অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাওয়ার জন্য রাজ্যের মা বোনেদের আর রোদে দাঁড়িয়ে ফর্ম পূরণ করতে হবে না। অনলাইনেও ফর্ম পূরণ করতে হবে না। যারা আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন। পশ্চিমবঙ্গের কোটি কোটি মহিলা উপভোক্তাদের স্বস্তি দিয়েছে বর্তমান বিজেপি সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মহিলাদের আর ছোটাছুটি করতে হবে না। বাড়িতে বসেই পাবেন প্রকল্পের সব সুবিধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সব থেকে জনপ্রিয় প্রকল্প ছিল মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার। বিজেপি ক্ষমতায় আসার পরই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালুর তোড়জোড় শুরু করেছে, কিন্তু নতুন প্রকল্প চালু হবে না। লক্ষ্মীর ভান্ডারের নাম পরিবর্তন করে অন্নপূর্ণা ভান্ডার চালু করা। লক্ষ্মীর ভান্ডার 1500 আর 1700 টাকা করে দেওয়া হতো সাধারণ ও পিছিয়ে পড়া শ্রেণীর মহিলাদের। বিজেপি জানিয়েছে, জাতি ধর্ম নির্বিশেষে সকল মহিলাকেই 3000 টাকা করে দেওয়া হবে। এই টাকা বৈধ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে। তবে বিজেপি সরকার জানিয়েছে, অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাওয়ার জন্য রাজ্যের মা বোনেদের আর রোদে দাঁড়িয়ে ফর্ম পূরণ করতে হবে না। অনলাইনেও ফর্ম পূরণ করতে হবে না। যারা আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন, মহিলাদের কোনো সমস্যার মধ্যে যেতে হবে না। টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকবে। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন, বর্ধিত টাকা পাওয়ার জন্য মা বোনেদের আর রোদে পুড়ে দীর্ঘ লাইন দিতে হবে না। তাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে কিছু করতে হবে না। ডায়মন্ড হারবারে তৃণমূল নেতা বাড়ি থেকে উদ্ধার ত্রাণের 50,000 ত্রিপল। ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের তৃণমূল নেতা রাজু বাগের বাড়ির তালা ভেঙে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার। ভোটের ফল প্রকাশের পর থেকেই পলাতক রাজু বাগ ও তার ভাই। এর মধ্যেই বন্ধ করে বিপুল পরিমাণ ত্রাণ মজুতের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের কলাগাছিয়ার মোড় এলাকায় তৃণমূল নেতা রাজু বাগ ও বিজু বাগের বাড়িতে বিপুল পরিমাণ ত্রিপল মজুতের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় 50,000 ত্রিপল দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে বিতরণ না করে গোপনে মজুত করে রাখা হয়েছিল। দীর্ঘদিন ত্রিপল না পেয়ে ক্ষুব্ধ বাসিন্দারা তালা ভেঙে ঘরে ঢুকে বিপুল ত্রিপলের মজুত দেখতে পান বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পারুলিয়া কোস্টাল থানার পুলিশ। পাশাপাশি বিডিও অফিসের আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রশাসনিক স্তরে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এত বিপুল পরিমাণ ত্রিপল কিভাবে সেখানে মজুত হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। অভিযুক্তদের গ্রেফতারের দাবি উঠেছে।
হুগলির কন্যগড়ের নবগ্রাম পঞ্চায়েত অফিসের বাইরে উদ্ধার প্রায় শতাধিক বালতি। বালতিতে লেখা আমাদের পাড়া আমাদের সমাধান, নিচে লেখা নবগ্রাম পঞ্চায়েত। শুক্রবার রাতে পঞ্চায়েত অফিসের বাইরে বালতিগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পঞ্চায়েতের বিরোধী দলনেতা সিপিএম এর জয়দীপ মুখোপাধ্যায়ের অভিযোগ, আমার পাড়া আমার সমাধান প্রকল্পের আওতায় পঞ্চায়েত সদস্যদের কাছে এই বালতিগুলি পৌঁছেছিল। নিয়ম অনুযায়ী সেগুলি বাড়ি বাড়ি বিতরণের কথা থাকলেও তা করা হয়নি, বরং দীর্ঘদিন ধরে বালতিগুলি মজুত রাখা হয়েছিল বলে দাবি করেন তিনি। যদিও এ নিয়ে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। পালাবদলের 1 মাস পর কাটমানি ফেরত দিলেন তৃণমূলের কাউন্সিলর। শুক্রবার কোচবিহারের মাথাভাঙায় 4 জন বাসিন্দার হাতে লক্ষাধিক টাকা তুলে দেন তৃণমূল কাউন্সিলর কাকলি ঘোষ। স্থানীয়দের অভিযোগ, আবাসের ঘর থেকে এলাকায় ব্যক্তিগত সমস্যা সমাধানের নাম করে কাটমানি আদায় করতেন তৃণমূল কাউন্সিলর ও এলাকার এক তৃণমূল নেতা। সরকার বদলের পর থেকেই পলাতক ছিলেন তৃণমূল কাউন্সিলর কাকলি ঘোষ। সম্প্রতি বাড়ি ফিরে এসেছেন তিনি। যদিও তৃণমূল কাউন্সিলরের দাবি তিনি টাকা নেননি, টাকা তুলেছেন মাথাভাঙার তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি নয়নজ্যোতি সাহা। শুক্রবার মাথাভাঙার 8 নম্বর ওয়ার্ডে 4 জনের হাতে টাকা তুলে দেন তৃণমূল কাউন্সিলর। চর্বি জমেছে 60 বিধায়কই বিজেমূল, মমতাদির সাথেই আছি সাফ বার্তা মহুয়ার। সদ্য ভাঙন ধরেছে তৃণমূলে। বিধানসভার সইকাণ্ডের পর 58 জন বিধায়কের সমর্থনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল তৈরি হয়েছে বলে দাবি। এমন পরিস্থিতিতে লাইভ এসে একের পর এক প্রশ্ন ছুড়ে দিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। 15 বছর সরকারে থাকার পর অনেক চর্বি জমে গেছে। অনেক নেতাদের এখন মনে হচ্ছে বিরোধিতা এখন আর আমাদের শুট করছে না। কে এখন বিরোধী থাকবে? কে এখন পুলিশের সাথে লড়াই করতে হবে? বিডিও আমার কথা শুনবে না, ওসি আমার কথা শুনবে না, কেন এই ঝামেলায় যাব? বিজেপির সাথে আঁতাত করে নিলে লাইফটা সুবিধের হয়ে যাবে। এদিকেও খেলবো, ওদিকেও খেলবো। 2026-এর বাংলার বিধানসভা নির্বাচন বিজেপি পার্টি এবং কেন্দ্রীয় সরকার সমস্ত রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে এই বিধানসভা নির্বাচনটি পরিচালনা করেছেন। সবাই দেখেছেন কিভাবে নির্বাচন কমিশন বিজেপির কাঠপুতুল হয়ে খেলেছে। তারা দেখেছেন কিভাবে সিআইএসএফ, সিআরপিএফ ও সমস্ত কেন্দ্রীয় পুলিশ দিয়ে কিভাবে এই নির্বাচন পরিচালনা করা হলো। দেখেছেন কিভাবে 27 থেকে 30 লক্ষ বৈধ ভোটার যারা খসড়া তালিকায় নথিভুক্ত ছিল তাদের বিচারাধীন বাক্সে ফেলে দিয়ে তাদের ভোট দিতে দেওয়া হয়নি। সবাই এটা দেখেছে যে 80 জন এমএলএ জিতেছেন, তারা তো লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক চিহ্ন নিয়ে। তারা তো বিজেপি কংগ্রেসে লড়েনি। তারা যদি আশীর্বাদে আজকে এমএলএ হয়েছে, তারা তো বিজেপির বিরুদ্ধে দেওয়া ভোটেই জিতেছে। তারা তো ভোটের পরে এটা বলতে পারে না আমরা স্বাধীন। মানুষের রায় তো আপনাদের পক্ষে যায়নি, তাহলে আপনারা রিজাইন দিয়ে নতুন করে বিজেমূল চিহ্নে দাঁড়ান, এতে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি তো বলতে পারেন না যে তৃণমূল কংগ্রেসে দাঁড়িয়েছেন কারণ মানুষের রায় তো আপনাদের জন্য ছিল না। বাংলায় এমন কোনো হনুমান এখনো জন্ম নেয়নি যে বলতে পারে যে বিজেপি বিরোধী 2,60,00,000 ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে হয়নি, সেগুলো আমাদের দেখে হয়েছিল। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি, আমরা বিজেপির বিরুদ্ধে লড়তে এসেছি এবং বিজেপির শেষ দেখেই ছাড়বো। যে যাবার যাক, দলের শুদ্ধিকরণ হোক, পরিষ্কার বোঝা যাক যে কে কোন দিকে আছে, বিজেপির বিরোধী নাকি বিজেমূল। শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে দিল্লি কাঁপালো ককরোচ জনতা পার্টি, যুব বিস্ফোরণে কাঁপছে মোদী সরকার। রাজধানী দিল্লির যন্তর মন্তর সাক্ষী থাকলো এক অভূতপূর্ব ছাত্র যুব আন্দোলনের। কোনো চেনা বা হেভিওয়েট রাজনৈতিক দল নয়, কোনো ঝানু রাজনীতিকের ডাকও ছিল না। স্রেফ ইন্টারনেট দুনিয়া থেকে জন্ম নেওয়া এক অভিনব সংগঠন ককরোচ জনতা পার্টি আজ কার্যত স্তব্ধ করে দিল দিল্লির বুক। নিট, সিইউইটি, সিবিএসই থেকে শুরু করে এসএসসি, জিডি, একের পর এক জাতীয় স্তরের সরকারি পরীক্ষায় লাগাতার কেলেঙ্কারি ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে আজ রাজপথে নামল দেশের লক্ষ লক্ষ পড়ুয়া। শনিবার সকাল থেকেই দিল্লির পারদ চড়তে শুরু করেছিল টান টান উত্তেজনায়। আন্দোলনের মূল কাণ্ডারী তথা সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক যখন ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন, তখন চারদিকে কড়া পুলিশি পাহারা। বিমান ল্যান্ড করার পর নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে অভিজিৎ বলেন, যখন ফ্লাইট ল্যান্ড করছিল মনে হচ্ছিল স্বাধীনতার শেষ মুহূর্তগুলো কাটাচ্ছি। দেশের যুবকদের ভবিষ্যতের জন্য আমি নিজের স্বাধীনতা উৎসর্গ করতেও প্রস্তুত। তবে সব আশঙ্কা উড়িয়ে বিমানবন্দর থেকে সোজা যন্তর মন্তরের সভা মঞ্চে পৌঁছে যান তিনি। বিক্ষোভের ধরন দেখে থমকে গিয়েছিলেন সাধারণ মানুষও। আন্দোলনকারীদের সিংহভাগের মুখে ছিল আরশোলার মাস্ক, হাতে ফুল। কেন এই অভিনব নাম আর পোশাক? সৌরভ দাস, বিজেতা দাহিয়া বা আশুতোষ রাঙ্কারের মতো সংগঠনের প্রথম সারির মুখপাত্রদের স্পষ্ট জবাব, সিস্টেমের ভেতরের নোংরা আবর্জনা পরিষ্কার করতেই এবার ককরোচ বা আরশোলারাই রাস্তায় নেমেছে। সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং গান্ধীগিরির কায়দায় হওয়া এই বিক্ষোভে শুধু স্কুল কলেজের পড়ুয়ারাই নন, পা মিলিয়েছেন চিন্তিত অভিভাবকেরাও।
আন্দোলনকারীদের বুক লক্ষ্য করে পুলিশের ব্যারিকেড উঠলেও তাদের দাবি ছিল অনড়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে এই ছিনিমিনি আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে এই যুব বিস্ফোরণকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতেও তীব্র কম্পন অনুভূত হচ্ছে। এই শান্তিপূর্ণ আন্দোলনের সংহতি জানাতে এসে হামলার শিকার হতে হয়েছে প্রবীণ বাম নেত্রী অ্যানি রাজা এবং নিশা সিধুকে। এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই কেরালা জুড়ে তীব্র ক্ষোভের আগুন জ্বলছে। অন্যদিকে বিরোধী শিবিরও এই আন্দোলনকে হাতিয়ার করে মোদী সরকারকে নিশানা করতে ছাড়েনি। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সরাসরি কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, যন্তর মন্তরের এই যুবকদের ছোট করে দেখার ভুল করবেন না। এদের ককরোচ বলে অবহেলা না করে এদের ন্যায্য আওয়াজ শুনুন।